মোটামুটি এরপর কাকে পাবো আমরা? হ্যাঁ, আমরা এরপরে পাবো ডক্টর পার্থ সারথী। ডক্টর পার্থ হ্যাঁ, সারথীকে। যিনি নির্মলাদির অত্যন্ত কাছের মানুষ ছিল। পার্থর অনেক গল্প, অনেক জীবনের অভিজ্ঞতা আছে। আজকে শুধু গানে গানেই তাকে পেতে চাই। আমরা ডেকে নিচ্ছি পার্থ সারথীকে। পার্থ কিন্তু আরেকজন পার্থবাবুকে সঙ্গে এনেছেন, যিনি অত্যন্ত বিখ্যাত একজন মানুষ এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে খুব বড় মাপের কাজ করছেন। পার্থর কাছেই শুনবো তার বন্ধু পার্থের কথা। একবার তাকে দেখেও নেব। ডক্টর পার্থ সারথী। এরমভাবে একটা ইন্ট্রোডাকশন দেবাশিস দা দিলেন, কিছু বলার নেই। আমি একদম ডিরেক্টলি পয়েন্টে যাচ্ছি। আমার সঙ্গে এসেছেন ডক্টর পার্থ মণ্ডল। ডক্টর পার্থ মণ্ডলকে আমি স্টেজে আনতে চাই। আজকে যদি নির্মলাদি থাকতেন, নির্মলাদির কাছে আমি ওকে নিয়ে আসতাম। ওর পরিচয়টা দিই। ও হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কোয়ালিফাইড জেরিয়াট্রিক স্পেশালিস্ট। প্রথম এমডি পাশ করে বেরিয়েছে এই বছর ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে, জেরিয়াট্রিক মেডিসিন, যেটা বয়স্কদের মেডিসিন আমরা বলি, জেরিয়াট্রিক সায়েন্স, যেটা পেডিয়াট্রিক্স যেমন বাচ্চাদের, জেরিয়াট্রিক্স হচ্ছে বয়স্কদের। সেই প্রথম ব্যাচ আজকে ও বেরোলো এমডি, ও গোল্ড মেডেলিস্ট ডক্টর পার্থ মণ্ডল। ও আমার সঙ্গে এসছে। ওর খুব ইচ্ছে যে আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে একটু দেখবে, তাদের সঙ্গে কথা বলবে, তাদের কি কি সমস্যা হয় জানবে। তাই আমি বললাম তুই আমার সঙ্গে এই প্রোগ্রামে চল, এখানে অনেক বয়স্ক মানুষ আছে, আমি নিজেই বয়স্ক, আরও অনেক বয়স্ক মানুষ আছে। তো সেই জন্য ওকে বলেছি ও দু একটা কথা বলুক, আমি ততক্ষণ রেডি হব। পার্থ চলে গেলে তো চলবে না। ও, দিলীপ একটা খুব কাজের কথা বললেন যে ভয় নেই, তোমাকে আমরা ফিস দেব, এন্ট্রি ফ্রি নয়। আমরা পার্থ মঞ্চে বসবার আগে দিলীপ দা পার্থকে একটু বরণ করে নিই আর ওনার কাছে কথা শুনি। পার্থকে কি করব, কোনটা আগে? আচ্ছা। এখানে সবাইকে আমার প্রণাম। আমি স্যার তো ইন্ট্রোডাকশন করেই দিল। আমি এই বছর পাশ করলাম এমডি মেডিসিন, জেরিয়াট্রিক্স মেডিসিন। তো জেরিয়াট্রিক্স মেডিসিনটা অ্যাকচুয়ালি কি? পেডিয়াট্রিক্স মেডিসিন আমরা সবাই জানি, বাচ্চাদের কিছু হলেই আমরা ফার্স্ট পেডিয়াট্রিশিয়ানের কাছে যাই। কিন্তু আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি দেখি, সেখানে কিন্তু জেরিয়াট্রিক্স মেডিসিন একটা ওয়েল ডেভেলপড ব্রাঞ্চ। আজকে আমরা যে সোসাইটিতে বাস করছি বা সমাজে থাকছি, সেখানে জেরিয়াট্রিক্স মানুষ যারা 60 এবং 60 ঊর্ধ্বে, তারা আমাদের কাছে যে কতটা দামি, এবং ওনারা আমাদের ইতিহাস এবং ওনারাই আমাদের ধারক বাহক, এবং আমাদের কতটা ভালোবাসা উচিত, সেটাই হচ্ছে জেরিয়াট্রিক্স মেডিসিনের একটা পরিচয়। আমাদের কাছে এজ জাস্ট আ নাম্বার। জানি বয়স বাড়বে, মানুষ বার্ধক্যের দিকে যাবে, কিন্তু আমাদের বার্ধক্যর সাথে সাথেও সেই মানুষজন যে আমাদের কাছ থেকে দূরে সরে যাবে দিনের পর দিন, তাদের ট্রিটমেন্ট পার্টটা, তাদের একাকিত্ব, তাদের লোনলিনেস এবং তাদের ডিপ্রেশন পার্ট, এই সব কিছু থেকেই আমরা যদি সেই সমস্ত মানুষগুলোকে বার করে নিয়ে আসতে পারি। আজকে বয়স হলেই জানি আমার চুল সাদা হয়ে যাবে, আমার নখ উঠে যাবে। সেই প্রবলেম আজকে আমাদের বয়স বাড়ার সাথে সাথে হার্টের প্রবলেম আসবে, লাংসের সমস্যা আসবে, কিডনির সমস্যা আসবে, লিভারের সমস্যা আসবে, নার্ভের সমস্যা আসবে, বাবা মা ডিপ্রেশনে যাবেন এবং ডিমেনশিয়া হবে। কিন্তু যে সমস্যাটা হচ্ছে শুধু আমার বয়স্ক মা বাবার জন্য নয়, বয়স্ক মা বাবার সাথে যারা আছেন বা যারা ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন, ওনাদেরও অনেক কিছু সাফার করতে হয়। কারণ
আজকে কোনো নার্ভের সমস্যা হলে তাকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে, কার্ডিওলজিস্ট, নেপ্রোলজিস্ট। দেখা যাচ্ছে আমার বয়স বাড়ার সাথে সাথে এক একটা করে বছরের পর বছর এই লজিস্ট অ্যাড হয়ে যাচ্ছে, যেটা আমাদের কাছে খুবই একটা ডিফিকাল্ট। সেখানে আমার ঠাকুরদা ঠাকুরমা তাকে নিয়ে 10বার হসপিটালে যাওয়া আসা, ডাক্তার দেখানো, এবং তারা যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো বুঝিয়ে দেওয়ার মতো লোক নেই। কারণ আমি যদি সব ডাক্তারবাবুরাই আমার কাছে শ্রদ্ধেয়, মানে কার্ডিওলজিস্ট, নেপ্রোলজিস্ট, নিউরোলজিস্ট, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে কার্ডিওলজিস্ট শুধু কার্ডিওলজিস্ট পার্টটাই দেখেন, অন্য পার্ট কি চলছে না চলছে দেখার সময় হয়তো হয় না, বা সেইভাবে হয়তো দেখে উঠতে পারেন না। তো সেইভাবেই দেখা যাচ্ছে কোনো কোনো বয়স্ক মা বাবা 30 থেকে 20টা এবং কারো 12টা 15টা করে ওষুধ চলছে, যে ওষুধগুলো হয়তো আমরা যদি একটুখানি দেখে নিই তাহলে সেখান থেকে হাফ করে দিতে পারি। তো জেরিয়াট্রিক্স মেডিসিন হলো গিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আমি বেশি কথা বলবো না কারণ প্রোগ্রাম শুরু করতে হবে, এবং এই কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দিয়ে যদি আমরা এগোতে পারি আমরা দেখতে পাবো এই যে পলিফার্মাসি বা ওষুধ ইন্টারাকশন যেগুলো হচ্ছে সেগুলোও অনেকটা কমবে, এবং এই এতগুলো লজিস্টের কাছে যেতে হবে না, এবং প্রথম ফেজে একজন জেরিয়াট্রিশিয়ানই হচ্ছে গিয়ে যথেষ্ট একজন বয়স্ক মা বাবার সেবা করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। একটু আগেই বলছিলাম পুরনো দিন পুরনো গান ফিরে আসবে, ওনার কথা শুনতে শুনতে ঠিক সেটাই মনে হলো। আগে একজন ডাক্তারবাবুর কাছে গেলেই তিনি সবটা করে দিতেন, এত সত্যি আমাদের এত জায়গায় যেতে হতো না। আর আমাদের দেশে যত ডাক্তারের কাছে যেতে হয় পৃথিবীতে কোথাও সেটা নেই, ঠিকই। একেবারেই নেই। তখন সেই আমাদের মিক্সচার ছিল না একটা, মানে একটা মিক্সচারে সব রোগ সেরে যায়, দাগ দেওয়া থাকতো আবার কেটে কেটে বড়টা দুদাগ। করতে শুরু করে দিচ্ছিলাম। অবশ্যই। এবং যে কথা ওই পার্থ, ছোট পার্থ বলে গেল, আমার মনে হয় ডেফিনেটলি এই যে মিউজিক থেরাপি চলছে, আমরা ভালো গান শুনছি, আনন্দ পাচ্ছি, এটাও একটা বড় কাজ করবে। আমরা যেমন বহু অনুষ্ঠানে প্রণামের গুরুজনদের পাই, এটা একটা পাওয়া। এবার পার্থ, ডক্টর পার্থ সারথী। কি বলবো, নির্মলাদির অনুষ্ঠানে আসতে গেলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এখন গান দিয়েই তাকে শ্রদ্ধা জানাই। এই গানটা যেটা গাইছি সেটা বাবু গুহ ঠাকুরতার লেখা, প্রদীপ দাশগুপ্ত, প্রদীপ দাস সুর। এবং এই গানটা আমি শুনেছি নির্মলাদির মুখে যে এই গানটি নাকি উত্তম কুমারের খুব প্রিয় গান ছিল, ছোট্ট সে কথা ভালোবাসা। দাও, জিটা দাও। ছোট্ট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে, কাব্যে ভরায় অল্প কথা জীবনে অনেকখানি জড়িয়ে আছে। ছোট্ট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ওই যে আকাশ তো বৈরাগী নয়, সবুজ মাটির প্রেমে থাকে তন্ময়। যাযাবর হয় যদি ভোরের বাতাস, সে কেন বুকেতে রাখে ফুলের সুবাস। কিছু গান পিছু টান সবারই আছে, কিছু টান পিছু টান সবারই আছে। ভালোবাসা জীবনে অনেকখানি জড়িয়ে আছে।
জীবনের হাটে মিছে কাব্য করা, না যদি নেবার থাকে সেই পসরা, তেমন সজল কেউ সুজল হলে আধারেতে দুটি চোখে সূর্য জ্বলে। যত সুর যত গান তারি মাঝে, যত সুর যত গান তারি মাঝে, ভালোবাসা জীবনে অনেকখানি জড়িয়ে আছে। ছোট্ট সে কথা ভালোবাসা বিপুল বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। কাব্যে ভরা এই অল্প কথা জীবনে অনেকখানি জড়িয়ে আছে। জীবনে অনেকখানি জড়িয়ে আছে। জীবনে অনেকখানি জড়িয়ে আছে। ডি মাইনর। আধার সূর্য ছবির গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, রবীন চট্টোপাধ্যায়ের সুরে। রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি শ্রাবণের সুর বাজে, নন্দিত বন উল্লাসে বুঝি নাচে। ছন্দে ছন্দে রঙ্গে রঙ্গে অন্তর মোরে লাজে। রিমি ঝিমি রিমি ঝিমি শ্রাবণের সুর বাজে, নন্দিত বন উল্লাসে বুঝি নাচে। ছন্দে ছন্দে রঙ্গে রঙ্গে অন্তর মোরে লাজে। রিমি ঝিমি রিমি ঝিমি। পাখা মেলেছে ময়ূরী বন অঙ্গন মাঝে। ছন্দে ছন্দে রঙ্গে রঙ্গে অন্তর মোরে লাজে। রিমি ঝিমি রিমি ঝিমি শ্রাবণের সুর বাজে। নন্দিত বন উল্লাসে বুঝি নাচে। ছন্দে ছন্দে রঙ্গে রঙ্গে অন্তর মোরে লাজে। রিমি ঝিমি রিমি ঝিমি। নিজেকে আমার নিজেরই অচেনা লাগে। নিজেকে আমার নিজেরই অচেনা লাগে। কি জানি কি অনুরাগে নিজেকে আমার নিজেরই অচেনা
কি জানি কি অনুরাগে, মল্লিকা জ্যোতি দোলে পবনের হিল্লোলে, আমার সারে 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 রে বাবা, নিনি পানি পামা পানি সারে সা, মারে জানি রে জানি বাসানি মামা পানি সা, মল্লিকা জ্যোতি দোলে পবনের হিল্লোলে, উচ্ছল হিয়া এমনি লগনে, উচ্ছল হিয়া এমনি লগনে, কি যে চায় বুঝি না যে, ছন্দে ছন্দে রঙ্গে রঙ্গে অন্তর মোরে লাজে, রিমি ঝিমি শ্রাবণে সুর বাজে, নন্দিত বন উল্লাসে বুঝি নাচে, ছন্দে ছন্দে রঙ্গে রঙ্গে অন্তর মোরে লাজে, রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি রিমি ঝিমি। আহা, একটু আগে দিলীপ বলছিলেন আধার সূর্য ছায়াছবির এই গানটি রবীন চট্টোপাধ্যায়ের সুর, আর প্রথম গানটি ছোট্ট সে কথা ভালোবাসা বাবু দাশগুপ্তর লেখা, অর্থাৎ প্রদীপদার, বাবু গুহ ঠাকুরদা আর প্রদীপদার সুর ছিল, প্রদীপ দাশগুপ্ত। কবেকার গান আমরা শুনতে পেলাম। এরপর টনিকা